সারা পৃথিবীতে যখন মানুষ স্বজনের কাছে দেশে ফেরেন, সারা বাংলাদেশ জুড়ে মানুষ শহর ছেড়ে গ্রামে যায়, কত কষ্ট করে রীতিমতো এক রকমের জীবন বাজি রেখে বহুগুণ অর্থ খরচ করে রাস্তাঘাট ট্রেনের সকল ঝক্কি সামাল দিয়ে শুধুমাত্র স্বজনের সঙ্গে হাসি মুখে ঈদ উদযাপন করতে বাড়ি যায় সাধারণ মানুষ। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো এক অসাধারণ মানুষ, কাজেই ঈদের একদিন আগে তিনি বাড়ি ছেড়ে দেশ ছেড়ে বিদেশের পথে পাড়ি জমিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো এই অভিমানেও ফ্রান্সের পথে পাড়ি জমিয়ে থাকতে পারেন যে আসলেই তো তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর এই যে নামাজ পড়ার একটা অভ্যাস গড়ে তুলেছিলেন, ঈদের নামাজ পড়বার, জাতীয় ঈদগাহে তিনি গিয়ে নামাজ পড়ছিলেন আর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবনে আটকে রেখেছিলেন, সে সুযোগটা তো একরকম তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এবং এই গত ঈদ থেকেই তারেক রহমান সরকার আসবার পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের আবারও আর ঈদের নামাজ পড়তে যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী মিলে গলাগলি করে ঈদগাহে, জাতীয় ঈদগাহে নামাজ পড়ছেন আর তাদের হাস্যোজ্জ্বল কোলাকুলির ছবি বের হচ্ছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিনা রোজার ঈদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে তার সবে ছেড়ে আসা বাড়ি যমুনায় ঢুকতে 2 ঘন্টা যমুনার গেইটে ভিড়ের মধ্যে অপেক্ষা করতে হয়েছিল। সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝেছেন এদেশে তার আসলে কিছু নাই, যে কারণে ঈদের দিনটায় তিনি দেশে কাটাতে পারেন, তাই তিনি ফ্রান্সের পথে রওনা হয়েছেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে সারা বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় পত্রিকায় এ সংবাদ এসেছে যে ঢাকা ছাড়লেন ডক্টর মোহাম্মদ ইউনূস, প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ডক্টর ইউনূস। মানে ডক্টর ইউনূস এমন এক ব্যক্তি, কবে যে তিনি বাংলাদেশে ছিলেন সেটাই বলা মুশকিল। বাংলাদেশের ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস কোনো কিছুতে আমরা কখনো তাকে বাংলাদেশে দেখিনি, বা বাংলাদেশে প্রতি কোনো সমর্থন জানাতে, সমবেদনা জানাতে আনুষ্ঠানিকভাবে দেখিনি, কিংবা কোনো দুর্গত এলাকায় তিনি এমনকি তার এনজিওর কাজে 2টো বেশি ঋণ বিতরণ করতে ছুটে গেছেন এমন কোনো খবরও কোনোদিন পাইনি। একমাত্র তাকে দেখেছিলাম প্রথম দেশে ছুটে এসেছিলেন ওই যে 2007 সালের 1/11 সরকার গঠিত হওয়ার পরপরই জরুরি অবস্থার মধ্যে, যে তিনি নাকি দেশোদ্ধার করবেন, তিনি একটা রাজনৈতিক দল গঠন করবেন। আর এবার যখন তিনি এসেছিলেন 2024-এর 5ই আগস্টের পর, মনে করে দেখেন তিনি ছিলেন সেই ফ্রান্সের এক হাসপাতালে নাকি তিনি যখন শুয়েছিলেন সরল সহজ মন নিয়ে, তখন এই ছাত্ররা তাকে ফোন করে বারবার অনুরোধ করে এই দেশে এসে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে বাধ্য করেছিল। ওই অনুরোধ তিনি কিছুতেই ফেলতে পারেন নাই। সেটা যেমন বিস্ময়কর, তেমনি বিস্ময়কর হচ্ছে যে ছাত্ররা ফোন করলো আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এমন প্রথিতযশা ব্যক্তি নাকি ফ্রান্সের হাসপাতালে শুয়ে ওই ফোন ধরলেন এবং রাজি কি রাজি না, কবুল কি কবুল না, সে কথা জানিয়ে দিলেন। এরপর তো অনেক দিন অনেক ঝগড়া বিবাদ হয়েছেই ছাত্রদের মধ্যে, যে মানে কে আগে ফোন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষকে, সে নিয়েও। তো সেসব বাদ থাকুক, সন্দেহের বিষয়টা হচ্ছে যে সংবাদ মাধ্যমের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ ছাড়াটা হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন? তার মানে কি এই যে সংবাদ মাধ্যমের মনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন মানুষের পর মানুষ, সাধারণ মানুষ স্ট্যাটাসের পর স্ট্যাটাস লিখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এ যাওয়াই কি শেষ যাওয়া, প্যারিসে কি পালিয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ ফ্রান্সে চলে গেলেন কেন? তার মানে কি মূলধারার সংবাদ মাধ্যমের মনেও এই প্রশ্ন, এই সন্দেহ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এ যাওয়াই শেষ যাওয়া হতে পারে, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো এমন একটা সময়ে যখন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমও এক রকমের এসব বিশ্লেষণে সয়লাভ, নানা বাধা নিষেধের মধ্যেও, যে শেখ হাসিনা যে দিল্লি বসে হুমকি দিচ্ছেন কিংবা বলে দিচ্ছেন যে তিনি দ্রুত ফিরবেন,
6 মাসের মধ্যে ফিরবেন, আগস্টে ফিরবেন, ট্রাভেল পাসের আবেদন করে ফেলবেন, বাংলাদেশে ফিরবেনই ফিরবেন, ফাঁসির মঞ্চে যেতে হলেও ফিরবেন, সে ভয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেলেন না তো? এসব সমীকরণ মিলিয়েই কি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় দৈনিকে হঠাৎ করে এই শিরোনাম, এই খবর সয়লাব হয়ে পড়লো যে প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ডক্টর ইউনূস? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আবার ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই নিজেকে এসএসএফ সুবিধা দিয়ে, মানে রাষ্ট্রের ভিভিআইপি মর্যাদা দিয়ে ক্ষমতা ছেড়েছেন। এক রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর যেই মর্যাদা পাওয়ার কথা, সে অনুযায়ী যেমন দেশ রূপান্তর খবর করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিমানবন্দর ছেড়েছেন এবং বিমানবন্দরে তাকে ভিভিআইপি প্রটোকল দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, এই যে এসএসএফ সুবিধা যারা পান, ভিভিআইপির মর্যাদা যারা পান, তারা যেমন এই দেশের বিমানবন্দরে ভিভিআইপি প্রটোকল পাবেন, ঠিক তেমনি ভাবে যে দেশে যাচ্ছেন সেখানেও দূতাবাস থেকে তাকে একটা প্রটোকল দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরাট সাম্রাজ্য আছে তার গ্রামীণের, প্যারিসে, ফ্রান্সে তার নিজের বাড়ি আছে, সেসব তথ্য অনেকেরই জানা। কিন্তু কখনো কেউ প্রশ্ন করেন নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করে গরিব নারীদের সঙ্গে কাজ করতে করতে এই এত বড় সাম্রাজ্য ফ্রান্সে, প্যারিসে, মার্কিন যুক্তরাষ্ট্রে দেশে দেশে গড়ে তুললেন এবং সেসবের কর বা আইনি ভিত্তি তিনি কোথায় রচনা করেছেন এবং এসবের বিনিয়োগই বা এলো কোথা থেকে? এসব প্রশ্ন যেমন ডক্টর ইউনূসের মতো মহৎ ব্যক্তির সম্পর্কে তোলা অসম্ভব, তেমনি তারেক রহমান সরকার এই ইঙ্গিত পরিষ্কার করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো রকম তদন্ত পরিচালনায় কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কার্যক্রম সম্পর্কে কোনো প্রশ্ন তোলার কোনো ইচ্ছা তারেক রহমান সরকারের নাই কিংবা তাদের সাহস নাই। কারণ এই সরকারের সঙ্গে একটা বোঝাপড়াতেই যেহেতু শেষ পর্যন্ত ক্ষমতাটা হাতে পেয়েছেন তারা, কাজে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক রকমের দায় মুক্তি দিয়ে, ইনডেমনিটি দিয়েই সম্ভবত তাদেরকে ক্ষমতায় আসতে হয়েছে। 550-র বেশি শিশু শুধুমাত্র হামের টিকা না পেয়ে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার দীর্ঘদিন, মানে 3-3.5 দশকের ঘনিষ্ঠ সহচর গ্রামীণে নূরজাহান বেগম, এরা মিলে যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, হয়তো আপনারা অনেকেই লক্ষ্যই করেন নাই, সেই গ্রামীণ কর্মকর্তা নূরজাহান বেগম আর ইউনূস মিলে সিদ্ধান্ত নিয়ে যে হামের টিকা কেনা বন্ধ করে দিয়েছিলেন, সে কারণে হামের টিকা না পেয়ে এখন পর্যন্ত 550-র বেশি শিশু নিহত হয়েছে বাংলাদেশে। অথচ তারেক রহমান সরকারকে বাংলাদেশে এত বাধা নিষেধের মধ্যেও টক শোতে নিয়মিতভাবে বিভিন্ন আলোচকেরা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের এই গাফিলতির তদন্ত হওয়া দরকার, বিচার হওয়া দরকার। অথচ সে বিচারের কোনো উদ্যোগ যে সরকার নেবে না তার প্রমাণ অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে একটা রিট আবেদন করা হয়েছিল হাইকোর্টে, এবং সেই রিট আবেদনটি করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশিদ। অথচ ওই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কর্মকাণ্ডের কোনো তদন্ত চাওয়া যে যাবে না সেটা নির্ধারণ করে হাইকোর্ট ওই রিট আবেদনটাই খারিজ করে দিয়েছেন। মানে বাংলাদেশে কোন রিট আবেদন গৃহীত হয় আর কোন রিট আবেদন কার ইঙ্গিতে গৃহীত হয় না সেটা বোঝার মতো যথেষ্ট ইঙ্গিত সম্ভবত এই রিট আবেদন থেকে বেরিয়ে এসেছে। এই যে তাজুল ইসলাম আছেন না, ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত থেকে এবি পার্টি গঠন করা যে আইনজীবী চিফ প্রসিকিউটর হয়ে বসেছিলেন, যিনি 1971 সালের যুদ্ধাপরাধের বিচারের ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের পক্ষে, মানে জামায়াত নেতাদের পক্ষে মামলা লড়েছিলেন, সেই তাজুল ইসলাম, যার চাকরি গেছে বিএনপি ক্ষমতায় আসার পরপরই, কিন্তু তিনিও কিন্তু আবার উদিত হয়েছেন। তো সেই তাজুল ইসলাম এক ফেসবুক পোস্টে বলছেন,
ফ্যাসিস্ট শক্তি ফিরে আসার পটভূমিতে তৈরিতে তৎপর। এই লক্ষ্যে তারা ডক্টর ইউনূসের সরকারের যাবতীয় কর্মকাণ্ড বিতর্কিত করার নানা অপপ্রয়াসে লিপ্ত। বিপ্লবীরা সোচ্চার থাকুন। তার মানে হামে যে 550 শিশু মরে গেল, এর যদি আপনি বিচার চান, আপনি আসলে ফ্যাসিস্ট শক্তি ফিরে আসার পটভূমি তৈরি করতে চাইছেন। তাই তাজুল ইসলাম বিপ্লবীদের তৎপর থাকতে আহ্বান জানাচ্ছেন। সম্ভবত বিপ্লবীদের তৎপর থাকার ওপরে ডক্টর মোহাম্মদ ইউনূস ভরসা রাখতে পারছেন না। সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন নিরিবিলিতে ফ্রান্সে অবকাশ যাপন করে পরিস্থিতি আঁচ করার চেষ্টা করছেন। তিনি হয়তো পরিস্থিতি আঁচ করে দেখতে চাইছেন। আবার ধরেন নামাজে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারেক রহমান পাশে নিচ্ছেন না, 2 ঘন্টা দাঁড় করিয়ে না রেখে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না, কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো আস্থাও রাখতে পারছেন না বিএনপি সরকারের ওপরে, যে শেষ পর্যন্ত হঠাৎ করে তারা আবার এসব মামলা মোকদ্দমা কোনো একটা চালু করে বসবে কিনা। হয়তো সরকারের পক্ষ থেকে ইউনূসকে এসব মামলার ভয় দেখিয়ে অনেক রকমের চাপের মুখেও রাখা হয়ে থাকতে পারে। আবার অনেক সূত্র বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি নাকি একটা বৈঠকেও বসেছিলেন তারেক রহমানের সঙ্গে, যেখানে তিনি এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে তারেক রহমানকে সাবধান করেছেন যে ইউনূসের কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষের আবেগকে উস্কে দিয়ে যে মামলা মোকদ্দমার চেষ্টা হচ্ছে, সেটা শেষ পর্যন্ত বিএনপি বিরোধী একটা রাজনৈতিক আন্দোলন গিয়ে থামতে পারে এবং তার মাধ্যমেই আওয়ামী লীগ ফিরে আসতে পারে। এ তত্ত্বটা দৈনিক আমার দেশ সহ বিভিন্ন পত্রপত্রিকায় নানাজন প্রকাশ করার চেষ্টা করছেন, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তো একদল বলছেনই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে রক্ষা করা হচ্ছিল, মানে যে কারণে তিনি হয়তো এক রকমের বিপদ বোধ করে কিংবা অনিরাপদ বোধ করে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন কিনা। কারণ মাইলস্টোন স্কুলে যে ঘটনাটি ঘটেছিল, যে ভয়াবহ এক দুর্ঘটনা, কেন একটা সামরিক যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান, প্রথম ফ্লাইট পরিচালনা করবেন একজন পাইলট জনবহুল ঢাকা শহরের ওপর, শিক্ষা প্রতিষ্ঠানের ওপর, আর কেনই বা তিনি সেই ফ্লাইটের ত্রুটি ধরা পড়লে একটু দূরে জলাভূমিতে নিয়ে সে ফ্লাইট বিধ্বস্ত না করে রীতিমতো একটা স্কুল ভবনের ওপর ফেলবেন। এসব প্রশ্নের যখন কোনো উত্তর মেলেনি, তখন মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের একজনের পিতা সাহস করে ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল সহ রিজওয়ানা হাসান, মানে ওই যে কিচেন ক্যাবিনেটের বেশ কয়েকজন সদস্য সহ 16 জনের বিরুদ্ধে একটা মামলা করতে গিয়েছিলেন। এমনই দশা হলো সেই পিতার, মানে তার মামলার আবেদন তো খারিজ হলোই, তিনি ক্ষতিপূরণ চেয়েছিলেন, তিনি রাষ্ট্রের কাছে জবাবদিহিতা চেয়েছিলেন যে কেন এমন সব ঘটনা ঘটতে পারলো এবং কেন তারা যথাযথ ক্ষতিপূরণ পাবেন না, বিশেষ করে আহত শিশুর পরিবারগুলো। তখন ওই মামলার আবেদনও তো আদালত খারিজ করেছে বটেই, ওই শিক্ষার্থীর বাবা উসাই মং মারমার বিরুদ্ধে রীতিমতো পুলিশ গোয়েন্দা বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছে। ওই পিতা সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে গোয়েন্দা বাহিনীর তৎপরতায়, তার সম্পর্কে তথ্য সংগ্রহের তৎপরতায় তার পক্ষে বাড়িতে নিরাপদ বোধ করা অসম্ভব হয়ে পড়েছে। এমনকি ওই যে 2024-এর জুলাই আগস্টে অতি তৎপর হয়ে ওঠা যে সাবেক সেনা কর্মকর্তাদের একটা সংগঠন, তারা রীতিমতো সংবাদ সম্মেলন করে বলেছে মাইলস্টোনের নিহত শিশুর পিতা নাকি কুকি চীন সশস্ত্র গোষ্ঠীর সদস্য, কাজেই তার বিরুদ্ধেই নাকি বরং রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া উচিত। কাজেই তারেক রহমান সরকার গোয়েন্দা বাহিনী, নিরাপত্তা বাহিনী সহ সকল অস্ত্র আদালত ব্যবহার করে একরকমের ইউনূসকে এবং ইউনূসের বাহিনীকে সুরক্ষা দিয়ে যাচ্ছেন বটে, কিন্তু বলা মুশকিল তারেক রহমান কি বলে দিয়েছেন আর সুরক্ষা দেওয়া সম্ভব না, তাই ফ্রান্সে চলে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? নাকি তারেক রহমান সরকার কতদিন সুরক্ষা দিতে পারবেন সে বিষয়ে যথেষ্ট ভরসা পাচ্ছেন না বলে অবকাশ যাপন করতে কিছুদিন ফ্রান্স ঘুরে আসতে গেলেন